ওয়েলকাম ব্যাক। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আশা করি সকলেই ভালো আছেন এবং পরিবার আপনজন নিয়ে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকের 6তম এপিসোডে আবারও ওয়েলকাম জানাচ্ছি। পুরো এপিসোড জুড়ে সাথে থাকবো আমি তামিম, আর আপনারা শুনছেন রহস্যের রেডিও। একজন মানুষ কিভাবে পারে অন্য একজনের উপর কুফরি কালাম কালো জাদু করতে? শুধুমাত্র নিজের আনন্দের জন্য হিংসা ক্রোধকে কাজে লাগিয়ে অন্য একজনের ক্ষতি করা। সত্যি কথা বলতে, নিজের বড় ভাই তার নিজের ছোট ভাইয়ের ক্ষতি করার জন্য কুফরি কালাম কালো জাদু করে থাকে। এরকম ঘটনাকে মূল প্রেক্ষাপটে রেখে আজকের এপিসোডটি সাজানো। ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদুর এই ঘটনাটি পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে তারেক মাহবুব ভাই। তো চলুন, আমরা দেরি করব না, সরাসরি চলে যাব সেই ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদুর রহস্যময় ঘটনাটিতে। ঘটনাটি শুরুর পূর্বে একটি রিকোয়েস্ট ছিল। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজটিতে কানেক্ট থাকবেন, সকল ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে rahosher.radio@gmail.com। আমাদের মেইলের স্পেলিংটা অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে রেখে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন, অথবা আমাদেরকে ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারেন। আমরা অবশ্যই তার রিপ্লাই করার চেষ্টা করব। এই ঘটনাটি সম্পূর্ণ সুন্দরভাবে বোঝানোর জন্য 3টি প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে। তারেক মাহবুব ভাই যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আমি তারেক। আজকের ঘটনাটি আপনার জন্য বিশেষ উপহার, আবার শিক্ষা গ্রহণের কারণও হতে পারে। আপনি শুধু ঘটনা শোনার সাথে সাথে চোখ বন্ধ করে অনুভব করলেই সমস্ত কিছুর অনুভূতি পাবেন। আমি সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি যেখানে আমার দুর্ভাগ্যের চরম ভয়াবহ পরিস্থিতি বিদ্যমান ছিল। প্রেক্ষাপট 1। পরিবারে আমরা 4 জন, মা, বাবা, আমি আর আমার বড় ভাই সুমন। ছোটবেলা থেকেই আমরা একসাথে খেলাধুলা করেই বড় হয়েছি। আমার বড় ভাই আমার থেকে 3 বছরের বড়। আমাকে যথেষ্ট পরিমাণ আদর করত। 2012 সালে ইন্টার পাস করার পর বড় ভাইয়ের চাকরি হয় একটি বেসরকারি কোম্পানিতে। ভাইয়ের চাকরি হওয়ার পর দিনকাল আরও ভালোই যাচ্ছিল। পরিবারের খরচ জোগানো এবং আমার পড়াশোনার খরচ সব মিলিয়ে একটু সচ্ছলতা ফিরে আসে। কারণ বাবার দেওয়া ছোট্ট একটি দোকানের ব্যবসায় টানাপড়া সবসময় লেগেই থাকতো। তাই ভাইয়ের চাকরি হওয়ায় মা বাবা দুজনে অনেক খুশি হয়। এভাবেই দিন যাচ্ছিল। এর মধ্যেই আমার বড় ভাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবা মা দুজনেই সম্মতি জানালে 5 থেকে 6 মাসের মধ্যেই আমার বড় ভাই বিয়ে করে ফেলেন। বড় ভাইয়ের বিয়ের পরও তেমন কোনো সমস্যা ছিল না, দিনকাল ভালোই যাচ্ছিল। এর মধ্যে আমারও ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলে আসে। পরীক্ষার আগে আমার বড় ভাই এবং ভাবি দুজনে মিলে আমার জন্য নতুন প্যান্ট শার্ট কিনে দেন। চাকরি থেকে ছুটিতে বাসায় এলে আমাদের সকলের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। যাই হোক, এভাবেই আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়টা চলে যায় এবং 3 মাস পর আমার রেজাল্ট বের হলে আমার বাবা মা ভাইয়া ভাবি সবাই খুশি হয় এবং আমাকে অভিনন্দন জানায়। এরপর আমি অনার্সে ভর্তি হই। সব কিছু ঠিকঠাকই ছিল। কলেজে ক্লাস শুরু করার প্রায় 2 মাস পর থেকে বড় ভাইয়া টাকা পাঠানো বন্ধ করে দেন। বাসাতেও অনেক কম আসেন। বাবা বিষয়টাকে শুরুর দিকে তেমন গুরুত্বপূর্ণ মনে না করলেও বড় ভাইকে বাসায় ডাকেন কথা বলার জন্য। বড় ভাইয়া একদিনের ছুটি নিয়ে বাসায় আসেন। রাতে খাওয়া শেষে এই বিষয়ে কথা উঠিয়ে বাবা বললেন, সুমন, আমি বুঝতে পারছি তোর নতুন সংসার, আবার হয়তো আর কিছুদিনের মধ্যে আমাদের পরিবারে নতুন অতিথি আসবে। এসব বিষয় চিন্তা করে তোরও কিছু সেভিংসের দরকার।
কিন্তু কি করব বল, আমার ছোট দোকান চালিয়ে ঠিকমতো সংসারের চাহিদাই মেটানো কষ্টকর হয়ে যায়। আবার তোর ছোট ভাই অনার্সে ভর্তি হলো, তার একটা পড়াশোনার খরচটাও যোগান দেওয়া মোটামুটি কষ্টকর হয়ে যাচ্ছে। তুই কেন জানি গত 2-3 মাস ধরে টাকা দিচ্ছিস না কেন বাবা? কোনো সমস্যা? উত্তরে বড় ভাইয়া বললেন, হ্যাঁ, আমি একটু ঝামেলার মধ্যে আছি, আর সকালে মাকে কিছু টাকা দিয়ে আমি চলে যাব, দয়া করে অতিরিক্ত চাপ দিয়েন না। এই কথা বলে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে যায়। এরপর পরদিন মা কিছু টাকা বাবার হাতে দিয়ে দেয়, যেগুলো বড় ভাইয়া মাকে দিয়ে গিয়েছিলেন। আপনারা কি ভাবছেন এখানে রহস্য কোথায়, ভয়ঙ্কর ঘটনা কোথায়? তাহলে শুনতে থাকুন। এভাবে যখন সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে, তখন বাবা আমাকে তার ব্যবসার ভার দিয়ে দিলেন। তিনি জমিতে ফসল ফলানোতে মনোযোগ দেন। আমার কিছু জমানো টাকা দিয়ে দোকানটি বড় করে একটি মুদিখানার দোকানে রূপান্তর করি। ধীরে ধীরে ব্যবসায় ভালোই উন্নতি আসা শুরু হলো, সংসারে সচ্ছলতা আসলো। কিন্তু থেমে গেল আমার লেখাপড়া, কারণ সংসার চালানো আর লেখাপড়া করা খুবই টাফ হয়ে যাচ্ছিল। তাই ব্যবসায় পুরো মনোযোগ দিলাম এবং 1-1.5 বছরের মধ্যেই ভালোই লাভজনক ব্যবসা শুরু হয়ে যায়। এর মধ্যে ভাইয়া ভাবি বাসায় আসতো, ছুটি কাটাতো, কিন্তু তারা কোনো রকম কোনো খরচ যোগান দিত না। আমি সব কিছু বহন করতাম। আলহামদুলিল্লাহ, ভালোই চলতো। এবারে চলুন ভয়ঙ্কর ঘটনাগুলো অনুভব করি প্রেক্ষাপট 2-তে। প্রেক্ষাপট 2। মুদিখানার দোকানের ব্যবসা ভালো হওয়ায় আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমিও আমার বাবার কথা অমান্য না করে সম্মতি জানাই। প্রায় 3-4 মাসের মধ্যেই বিয়ে করে ফেলি। দিনের পর দিন ব্যবসায় লাভ ভালোই হচ্ছিল। আমাদের দুঃখের কষ্টের অন্ধকার স্বরে আলোর মুখ দেখা শুরু হলো। ভাইয়া ভাবি মা বাবা সকলে মিলেই ভালোই দিনকাল কাটছিল। কারোর সাথে কারোর কোনো হিংসা বিদ্বেষ ছিল না। এর মাঝেই আমি নতুন গাড়ি কিনে ফেলি। খাবার দাবার অনেক উন্নত মানের। এক কথায় আমার বা আমাদের ফ্যামিলির লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। কে জানিত এমন উন্নত পরিবর্তনে কারোর নজরে আমাদের জীবনটা তছনছ করে দিবে। তো এবারে চলুন সেই ঘটনায় ফিরে যাই। ব্যবসা বাণিজ্য ভালো চলতে থাকায় আমি আমার বড় ভাই সুমনের থেকেও বেশি ইনকাম করা শুরু করি এবং আমার শখ ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করি। একদিন বাসায় ছোটোখাটো দাওয়াতের আয়োজন করে ভাইয়া। ওই দিন দোকান বন্ধ রেখে সারাদিন বাসাতেই ছিলাম। বড় ভাইয়া ভাবি এবং আরও অনেক আত্মীয় স্বজন আসলো। ভালো মতো সবাইকে আপ্যায়ন করা হলো। ভাবি আমার রুমে আমার স্ত্রীর সাথে অনেক গল্পও করলো। এক কথায় আমরা সবাই হ্যাপি মোমেন্ট পার করলাম। পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করে আমি দোকানে চলে যাই। দুপুর 11টার পর থেকে অনেক মাথা ব্যথা শুরু হয়, তাই আর দোকানে থাকতে না পেরে বাসায় চলে যাই। গোসল করে খাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুমের পর একটু ফ্রেশ লাগলে বিকেলবেলা আবার দোকান খুলতে চলে যাই। দোকানে ভালোই ব্যবসা হলো সন্ধ্যা পর্যন্ত। মাগরিবের নামাজের পর প্রায় 15 মিনিট ক্রেতাদের তেমন কোনো ভিড় থাকে না, বলতে গেলে দোকান ফাঁকাই থাকে। আমাদের প্রতিবেশী রহিম চাচা এসে 1 বস্তা চাল কিনে নিয়ে যান। এরপর একজন বৃদ্ধ লোক এসে বললেন, বাবা আমাকে একটু চাল দিবি, রান্না করে খাবো, আমার কাছে টাকা নেই, একটু সাহায্য কর। আমি কোনো কিছু চিন্তা না করেই 2 কেজি চাল মেপে তাকে দিয়ে দিই। তিনি হাসি মুখে সেই চাল নিয়ে তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট পাথর নিয়ে বলে, বাবা এইটা সাথে রাখিস। আমি পাথরটি হাতে নিয়ে বললাম, চাচা এটি আমি কি করব, আর এই ছোট্ট পাথরটি আমাকে কেন দিচ্ছেন? তিনি রাগান্বিত হয়ে বড় বড় চোখ করে আমাকে বললেন, এটা সাধারণ বা সামান্য কোনো পাথর নয়, এটা শুধু তোর জন্য, রেখে দে, কিন্তু সাবধানে। এই কথা বলেই তিনি চলে যান। আমিও আর তেমন কিছু চিন্তা না করে ব্যবসাতে মনোযোগ দিই এবং পাথরটি
ক্যাশের ড্রয়ারে রেখে দেই। এরপর ভালোই ব্যবসা করে রাত 10টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মাঝে স্বপ্নে দেখি প্রতিদিনের ন্যায় সকালবেলা দোকান খুলতে বাজারে যাচ্ছি। দোকানের কাছাকাছি গিয়ে দেখি অনেকগুলো মানুষ ভিড় করে আমার দোকানে পানি ছেটে দিচ্ছে। আমি তড়িঘড়ি করে দোকানের বারান্দায় যাই। সেখানে গিয়ে দেখি পুরো দোকান দাউ দাউ করে আগুনে জ্বলছে। এই দৃশ্য দেখে আমি কি করব বুঝতে না পেরে আমিও একটি বালতি নিয়ে আগুন নেভানোর জন্য নেমে পড়ি। বালতির পানি ছেটাবো, ঠিক সেই সময় দেখি পুরো দোকান দাউ দাউ করে জ্বলছে। আর তার মাঝখানে ওই 2 কেজি চাল নেওয়ার সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটা দেখতে ছিল ভয়ঙ্কর পৈশাচিক হাসি। আমি একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। আমার স্ত্রী, আমার মা, বাবা সবাই বলতে লাগলো, কি হয়েছে? আমি আমতা আমতা করে বলতে লাগলাম, বাবা, দোকান পুড়ে যাচ্ছে। আমার বাবা বলল, তুই অনেক ক্লান্ত, তাই হয়তো দুঃস্বপ্ন দেখেছিস। সবাই ঘুমোতে বললে আমি 1 গ্লাস পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা দোকানে যাই। সব কিছুই স্বাভাবিক, বেচাকেনা ভালোই চলছে। কিন্তু যারা চাল নিতে আসছে তাদেরকে খালি হাতেই বিদায় দিতে হচ্ছে, কেননা স্টোর রুমে কোনো চালের মজুদ ছিল না। কিন্তু আমার স্পষ্টত মনে আছে যে গতকালকে আমি 5টি বস্তা অতিরিক্ত রেখে গিয়েছিলাম। পরে আবার কেন জানি মনে হচ্ছিল আমার হয়তো ভুল হচ্ছে, হয়তোবা গতকালকে বিক্রিও করে ফেলেছি। এই কথা ভেবে বিকেলে আবার 10 বস্তা চাল মজুদ করে রাখলাম এবং রাতে বিষয়টা বাবাকে জানালাম। বাবা বলল, হয়তো তোর মনে নেই, তুই একটু খাতায় লিখে রাখিস। একসাথে সবাই খাওয়া শেষ করে ঘুমোতে যাই। আজও সেই একই রকম স্বপ্ন দেখে ঘুম থেকে আটকে উঠি। পরদিন দোকানে গেলে আবারও চাল উধাও। আমি ভাবলাম দোকানে কেউ চুরি করছে নাকি? চুরি তো হওয়ার কথা না, দোকানের তালাতে ঠিকই আছে। সন্দেহ দূর করার জন্য দোকানের তালা পরিবর্তন করলাম এবং আজকের বিষয়টাও বাবাকে জানালাম এবং রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আজও আশ্চর্যজনকভাবে সেই পুরনো স্বপ্নটি আবারও দেখলাম। পরদিন স্বাভাবিকভাবে দোকানে গিয়ে দেখি তালা বা যত সিকিউরিটি ছিল সব ঠিকঠাকই ছিল, কিন্তু আমার দোকানের প্রায় অর্ধেক পণ্য নাই হয়ে গেছে। দোকানটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি সাথে সাথেই বাবাকে ডেকে নিয়ে আসি এবং সব কিছু দেখাই। বাবা বলল, দেখ তো ক্যাশের ড্রয়ারের ক্যাশ ঠিক আছে কিনা। আমি তৎক্ষণাৎ ক্যাশের ড্রয়ার খুলে দেখি আমার সমস্ত টাকা, কাগজপত্র সব ঠিকঠাকই আছে। ক্যাশ এবং ড্রয়ারটি ভালো মতো দেখতে গিয়ে ওই পাথরটি চোখে পড়ল। আর আমি বাবাকে পাথরটি দেখাই এবং সেই স্বপ্নের বৃদ্ধ লোকটির কথা বলি, যে ফকির বেশে আমার কাছে চাল নিয়ে গেছে এবং পাথরটি আমাকে দিয়ে গেছে। বাবা একটু বিচক্ষণ গলায় বলল, আচ্ছা, তুই রাতে ঠিক সময় বাড়ি আসিস আর আমি এই পাথরটি নিয়ে যাচ্ছি। বাবাকে বিদায় দিয়ে আমি দোকানে বসে পড়লাম আর হিসাব করতে লাগলাম কতগুলো লোকসান হয়ে গেছে। বাকি দিনটা সারাদিন দোকানেই ছিলাম। রাতে ঠিক সময় বাসায় চলে যাই। বাসায় মা বাবা সহ পাথরটি ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলাম না। এরপর আমি শুরুর থেকে সমস্ত কাহিনী খুলে বললাম বাসায়। পাথরটা আমাকে যে দিয়েছে সে আমাকে প্রতিদিন স্বপ্নেও দেখা দেয়। আগুনে পোড়া ধ্বংসস্তূপ দোকানের মাঝে দাঁড়িয়ে আমার দিকে বিভৎস চেহারায় তাকিয়ে হাসতে থাকে। এই সমস্ত কথা শুনে বাবা বলল, পাথরটা রেখে দে, কালকে ইমাম সাহেবের শরণাপন্ন হতে হবে। পরদিন সকালে দোকান না গিয়ে বাবাসহ ইমাম সাহেবের বাড়িতে গেলাম। ইমাম সাহেবকে সব কিছু খুলে বললে তিনি পাথরটি দেখতে চান। তিনি পাথরটি হাতে নিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। দেখে বললেন, ভাই, আপনার ছেলে তারেকের উপর ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু করা হয়েছে, যা অনেক শক্তিশালী জিনের দ্বারা করা হয়েছে। দেখেন ভাই, আমার পক্ষে এত বড় সমস্যার সমাধান করা সম্ভব না। আপনি একজন বড় হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যান, আর সেটা খুবই দ্রুত। এই কথা বলে আমাদের বিদায় দেন।
আমরা সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি মা কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? মা উত্তরে বলল, বাজার থেকে নাইট গার্ড এসেছিল, এসে বলল আপনাদের দোকানে আগুন লেগেছে, সব পুড়ে গেছে। এই কথা শোনা মাত্রই বাবা সহ বাজারে চলে গেলাম। বাজারে দোকানে গিয়ে দেখি দোকানের সমস্ত মালামাল পুড়ে একদম ছাই হয়ে গেছে এবং দোকানের কোনো অংশ অবশিষ্ট নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আগুন লাগার কোনো কারণ খুঁজে পাইনি এবং আমার দোকান ব্যতীত আমার পাশের কোনো দোকানের কিচ্ছু হয়নি। দেখে মনে হচ্ছে পাশের দোকানে আগুনের আঁচ পর্যন্ত পায়নি। ক্যাশ ড্রয়ারে অনেকগুলো টাকা ছিল, সেগুলো পুরো ছাই হয়ে গেছে। অনেকগুলো কাস্টমারের মেমো ছিল, সেগুলো পুরো একদম ছাই হয়ে গেছে। এরপর আমি যখন নির্বিঘ্ন হয়ে দোকানের দিকে তাকিয়ে রইলাম, তখন দেখি ওই স্বপ্নে দেখা বিভৎস চেহারার লোকটি আমার দিকে তাকিয়ে পড়ে যাওয়া দোকানের মাঝে দাঁড়িয়ে মুখ ভেঞ্চিয়ে হাসছে। এটা দেখার পর আমার আর কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে স্বপ্নটা এভাবেও সত্যি হয়ে যাবে। আমি সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই। এরপর আর আমার কিছুই মনে নেই। আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। ডাক্তার স্যালাইন দিয়েছেন, খাবার কিছু ওষুধও দিয়েছিলেন। প্রায় 3 ঘন্টা পর আমি সুস্থতা অনুভব করলে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমি রেস্ট করার জন্য ঘুমিয়ে পড়ি। ঘটনাটি এখানে শেষ হলেই হয়তো ভালো ছিল। আমরা এখন চলে যাব প্রেক্ষাপট 3-এ। আমার বাবা কবিরাজের খোঁজ নেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব একজন হুজুরের খবর দিলেন, তিনি এই ধরনের চিকিৎসা করে থাকেন। পরের দিন হুজুরের বাসায় যাওয়ার পরিকল্পনা করা হলো। আমার শরীর দুর্বল থাকায় আমি রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ ঘুম ভেঙে যায় রুমের দরজার সামনে কারোর হাঁটাহাঁটির শব্দে। ঘড়িতে সময় তখন রাত 1:20। এত রাতে বারান্দায় কে হাঁটাহাঁটি করবে? আমি বিছানা থেকে উঠে যেই না লাইট জ্বালাতে যাব, তখনই দেখি আমার টেবিলের ড্রয়ার থেকে নীল আলো বের হচ্ছে। ড্রয়ারের সাইডের ফাঁক দিয়ে তা স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ড্রয়ারে রাখা ছিল ওই পাথরটি। আমি রীতিমতো ভয়ে ঘামতে শুরু করলাম। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দিলাম। আমার বিছানার দিকে তাকিয়ে দেখি একটি কালো অবয়ব ধীরে ধীরে উঠে হাওয়াতে মিলিয়ে গেল। টেবিলের ড্রয়ার খুলে দেখি পাথরটি স্বাভাবিকভাবেই আছে। এখন কোনো প্রকার কোনো আলো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দরজা খুলে বারান্দায় যা দেখলাম তা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই বিভৎস চেহারার লোকটি যে আমার কাছ থেকে 2 কেজি চাল নিয়ে ওই নীল পাথরটি দিয়েছে। বিভৎস চেহারা নিয়ে লাল লাল বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে। আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। আমার চিৎকার করার চেষ্টা করেও যেন কোনো কাজ হচ্ছিল না। আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিলাম, কারণ আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমার আত্মীয় স্বজনরা বিছানার সামনে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম। বাবা উত্তরে বলল, তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলি, বারান্দায় পড়েছিলি। যাই হোক, আর দেরি করা যাবে না, তুই গোসল করে খাবার খেয়ে নে, আমরা এখনই হুজুরের বাড়ি যাওয়ার জন্য রওনা দিব। আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 45 মিনিট পর আমরা হুজুরের বাসায় যাওয়ার জন্য রওনা দেই। হুজুর বা কবিরাজের বাসায় গিয়ে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আমাকে কালো জাদু করা হয়েছিল একটি ভয়ানক জিনের মাধ্যমে, আর সেটা করেছিল আমার বড় ভাই সুমন। এটা শোনার পর আমি আমার বাবা দুজনেই অদ্ভুত দৃষ্টিতেই দুজনের দিকে তাকাই। আমরা এটাকে মেনে নিতে পারছিলাম না যে আসলে আমার নিজের বড় ভাই আমার সাথে এভাবে কিভাবে করতে পারে। এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এরপর আমরা হুজুরের মাধ্যমে কালো জাদুটি কাটিয়ে নেই এবং সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমরা বাসায় গিয়ে আমার বাবা, আমি, আমার মা বড় ভাইকে খবর দিলে বড় ভাই চলে আসে। বড় ভাই সব কিছু জানতে পেরে যায় এবং আমরা তাকে কিছু বলার আগেই বড় ভাই মাথা নিচু করে আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়।
এইটা আমরা আর তখন বাড়াবাড়ি করি নাই, যেহেতু এটি আমাদের ফ্যামিলি মেম্বারদেরই ব্যাপার। তবে আসলে এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। এ ধরনের ঘটনা হয়তোবা খুব কমই ঘটে, কিন্তু যার সাথে ঘটে সেই বোঝে এটার ব্যথাটা কীরকম। তো আমি শ্রোতাবিন্দুদের মাঝে একটা মেসেজ দিতে চাই, যেটি হচ্ছে এই ধরনের কুফরি কালাম, কালো জাদু কেউ যেন কারোর উপর না করে। এটি হারাম, আর এটি খুবই জঘন্যতম একটি অপরাধ। নিজের মনুষ্যত্ব যদি বিক্রি করতে না হয়, তাহলে এই ধরনের কাজ কেউ কখনো করবে না। তো এই ছিল আমার ঘটনা, এবং আমার কাছে কালেক্ট করা আরও কিছু ঘটনা আছে। যদি আপনি চান আমি শেয়ার করতে পারি, আপনাকে পাঠিয়ে দিতে পারি, আমাকে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ। এই বলে তারেক ভাই তার ঘটনাটি শেষ করেন। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাটি অনেক উপভোগ করেছি, একটু রহস্যজনক, আর হ্যাঁ, এটার মধ্যে অনেক শিক্ষা লাভ করা যেতে পারে। আমরা অনেকেই অনেকভাবে জেনেছি বা অনেক জায়গা থেকে শুনেছি যে এরকম কুফরি কালাম, কালো জাদুর মাধ্যমে মানুষ অনেক কিছু হাসিল করে নেয়। তবে যাই হোক, আপনাদের কাছে এরকম কোনো ঘটনা, এরকম কোনো শোনা কাহিনী বা কোনো গল্প যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে মেল করে পাঠাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে rahosher.radio@gmail.com। আমাদের স্পেলিংটা অবশ্যই আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার, আর আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর ভুলবেন না আগামী বৃহস্পতিবারে তারিকুল ভাইয়ের এপিসোডটি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী এপিসোডে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।